বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ আমরা সিবিএসসির 12 অর্থাৎ তোমরা যারা ক্লাস 12 এ পড়ছো তাদের জন্য মহাশ্বেতা দেবীর ভাত গল্পটি নিয়ে আলোচনা করব। আমরা লাইন ধরে ধরে আলোচনা করব না, আমরা সারাংশ বা বিষয়বস্তু দেখে নেব। তো চলো তাহলে শুরু করছি, বেশি কথা বলছি না, সামনেই তোমাদের পরীক্ষা। চলো তাহলে শুরু করছি। মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে আমাদের আলোচ্য এই ভাত গল্পটি নেওয়া হয়েছে। ভাত গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল ম্যানিফেস্টো নামক একটি পত্রিকায়। এই ভাত গল্পটি 1982 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল। ভাত গল্পটিতে প্রকাশিত হয়েছে আমাদের সমাজ বাস্তবতার একটি নগ্ন রূপ। চিরাচরিত আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাতে ধনী এবং দরিদ্র এই দুটি শ্রেণীর মধ্যে বিভেদ দেখানোই ছিল মূলত এই ভাত গল্পের উদ্দেশ্য। আমরা সকলেই কম বেশি জানি এই গল্পের অর্থাৎ ভাত গল্পের প্রধান এবং মুখ্য চরিত্র হলো উৎসব। আসলে তার প্রকৃত নাম হলো উৎসব নাইয়া এবং তার বাবার নাম হলো হরিচরণ নাইয়া। বাদা অঞ্চলে স্ত্রী, পুত্র ইত্যাদি নিয়ে উৎসব বাস করত। উৎসব ছিল মূলত ভূমিহীন, তার তেমন কোনো জমি জমা ছিল না। এই উৎসব ভূমিহীন অবস্থায় সতীশবাবুর বাড়িতে তিনি কাজ করেই তার জীবন কাটতো। আমরা জানি হয়তোবা যে বাদা অঞ্চলের যে সমস্ত বড় বড় জমি আর কি, মানে বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলের যে জমি, সেই জমির মালিক তারা ছিল না, সেই সমস্ত জমির মালিক বড় বড় জমিদারেরা ছিল। তাই উৎসবের মতো যে সমস্ত চাষিরা যারা বাদা অঞ্চলে চাষবাস করত, তাদের বেশিরভাগ সময় শাক, গুগলি ইত্যাদি যে সমস্ত আমরা মাঠে ঘাটে পেয়ে থাকি, যেগুলোর কোনো তেমন ভ্যালু নেই বা দাম সেভাবে নেই, সেগুলি খেয়েই তাকে অর্ধেক জীবন কাটাতে হয়েছিল। তাই সমস্ত বছর দুর্দশা এবং দারিদ্র্যকে চ্যালেঞ্জ করেই উৎসব তার জীবনযাপন করে। একবার মাতলা হচ্ছে নদী, সেই মাতলায় বন্যা হয়েছিল। সেই বন্যায় উৎসব তার স্ত্রী, পুত্র, কন্যাকে হারিয়েছিল এবং সেই মাতলার বন্যায় হারানোর ফলে, মানে তার পরিবারকে হারানোর ফলে সে ভীষণ একলা হয়ে গিয়েছিল। স্ত্রী, পুত্রকে হারানোর পরে উৎসব রীতিমতো পাগল প্রায় হয়ে গিয়েছিল এবং পাগলের মতো সে সারা দিন শুধু তার স্ত্রী, পুত্র, কন্যাকে খুঁজে বেড়াতে শুরু করেছিল। এক সময় আমরা দেখতে পাই তাদের গ্রামেরই একজন বাঁশিনী নাম, সেই বাঁশিনীর দয়াতে উৎসব শহরের একটি বিত্তশালী পরিবারে কাজ পেয়েছিল। বাঁশিনী তাকে ডেকে নিয়ে গিয়েছিল একটি বড়লোক বাড়িতে কাজ করার জন্য। আসলে সেই বাড়িতে একটি বুড়ো কর্তা ছিল, সেই বুড়ো কর্তার জন্য হোমযজ্ঞ হবে এবং সেই হোমযজ্ঞের জন্য যে কাঠ প্রয়োজন, সেই কাঠ কাটার জন্য বা কাঠ তৈরি ফাটানোর জন্য উৎসবকে তারা নিয়োগ করেছিল। হোমযজ্ঞর বাড়িতে আমরা জানি প্রচুর কাজ থাকে। আসলে সেই বাড়ির যে বুড়ো কর্তা, সেই বুড়ো কর্তার লিভার ক্যান্সার হয়েছিল এবং তার জন্য অনেকের অনেক রকম মতামত দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা যজ্ঞ করবার একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং সেই জন্য প্রচুর কাঠেরও প্রয়োজন হয়েছিল। আসলে বুড়ো কর্তা যে কোনো সময় চোখ বুঝতে পারে, অর্থাৎ তিনি মারা যেতে পারে। তাকে দেখাশোনা করার জন্য নার্স নিয়োগ করা হয়েছিল। কর্তার অর্থাৎ বুড়ো কর্তার 4টি ছেলে। সেজ ছেলে থাকে বিলেতে। বড়, মেজ, ছোট যে সমস্ত ছেলেরা বাড়িতে থাকে তারা খুব আয়েশি টাইপের। বুঝতেই পারছো, বড় লোকের ছেলে। সকাল 11টার আগে তারা আবার ঘুম থেকে ওঠে না। এদের কলকাতা শহরে 18খানা দেবত্র বাড়ি ছিল, এছাড়াও প্রচুর জমি জমা তো ছিলই এবং বড় বড় যে ধানের ক্ষেতগুলো ছিল সেখান থেকে বিভিন্ন ধরনের চাল তাদের বাড়িতে আসতো এবং এভাবেই তাদের সংসার চলতো। বাড়ির ছোট বউয়ের বাবা তান্ত্রিক ডেকে এনেছিল। কি জন্য? তান্ত্রিক ডেকে এনেছিল বাড়িতে হোমযজ্ঞ করানোর জন্য। হোমের জন্য কেওড়া, অশ্বত্থ, বট ইত্যাদি কাঠ আধমন করে লাগবে। সেই সমস্ত কাঠ কাটবার দায়িত্ব পড়েছিল আমাদের উৎসবের কাঁধে। যেহেতু সেই কাঠগুলি আবার মাপ করে কাটতে হবে, উল্টোপাল্টা কাটলে হবে না, মানে বিভিন্ন মাপের কাটলে পরে হবে না, মাপ করে কাটতে হবে। সেই জন্য উৎসবের একটি বাড়তি দায়িত্ব, বলতে পারো যে একটু মাপ করে কাটা তো একটি এক্সট্রা দায়িত্বই ছিল। উৎসব অনেক দিন ধরে খায়নি এবং এই বড় বাড়িতে আসার পর সে দেখেছে অনেক রকমের চাল, মানে তারা তো সামান্য একটু খেতেই পায় না, আর এখানে বিভিন্ন ধরনের চাল, এক একজন এক এক ধরনের চাল খেতে অভ্যস্ত তারা। সেখানে এসে দুটো পেট ভরে ভাত খাবে,
এমনটি আশা করেছিল উৎসব। কারণ বড় বাড়িতে প্রচুর ভাত রান্না হয়, একটু পেট পুড়ে খাবে, এই আশাটুকু কিন্তু তার যথাযথই ছিল। কিন্তু আমরা দেখেছি বড় বাড়িগুলোতে তারা চাকর বাকরকে নিয়ে খুব একটা মাথা ঘামায় না, মানে চাকর বাকরে কি ধরনের কি সুবিধা অসুবিধা হচ্ছে সেগুলো তারা লক্ষ্য রাখে না। তারা সবসময় চাকর বাকরের কাছ থেকে তাদের যে অ্যাকচুয়াল কাজ যেটা, সে কাজটি তারা বুঝে নিতে চায়। এই বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির জন্য রান্না করা হতো ঝিঙে শাল চাল, আমিষের জন্য রান্না করা হতো রামশাল চাল, বড়বাবুর জন্য রান্না করা হতো কনকপানি চাল, মেজবাবু এবং ছোটবাবুর জন্য রান্না করা হতো পদ্মজালি চাল। আবার যে সমস্ত বামুন চাকর তাদের জন্য মোটা সাপটা চাল রান্না করা হতো। তাহলে দেখো তুমি 3-4 রকমের চাল সে বাড়িতে রান্না করা হতো। উৎসব তো ভাত খাবে এই আশা রেখে তাড়াতাড়ি করে কাঠগুলো কেটে ফেললো, এবং কাঠ কাটার পরে সে ভাত খেতে পায়নি। কেন পায়নি? কারণ তান্ত্রিকের বিধান হলো সব কিছু রান্না করে রেখে দাও, আগে হোমযজ্ঞ হবে তারপর সবাই খেতে পাবে। এদিকে তো উৎসবের খিদের জ্বালায় প্রায় মরণপণ অবস্থা হয়ে গিয়েছে। খিদের সময় দেখবে তোমাদের যেমন ঘুম বেশি পায়, সে একটি শিব মন্দিরে গিয়ে ঘুমিয়ে পড়ল। উৎসবের যখন ঘুম ভেঙেছিল তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যাবেলা সে উঠে দেখে চারিদিকে জটলা হয়ে গিয়েছে। বাড়ির ভেতরে গিয়ে সে ঘটনাটি যখন দেখতে ঢোকে তখন দেখতে পায় যে বুড়ো কর্তা চোখ বুজেছেন, অর্থাৎ বুড়ো কর্তা মারা গিয়েছেন। বুড়ো কর্তা মারা যাওয়ার ফলে তার দেহ সৎ কাজের জন্য তাড়াহুড়ো শুরু করেছে বাড়ির সকলেই। আমরা কম বেশি জানি অশৌচর বাড়িতে বা যে বাড়িতে লোকজন মারা যায় সে বাড়ির খাবার দাবার যে সমস্ত কিছু রান্না হয় সেই সমস্ত কিছু তারা ফেলে দেয়, সেই সমস্ত কিছু খায় না। ভাত খাবার আর কোনো উপায় না দেখে উৎসব রীতিমতো মরিয়া হয়ে পড়েছিল। সে বাঁশিনীর কাছে গিয়ে বলে, আমাকে এক হাঁড়ি ভাত দে, আমি বাইরে গিয়ে কোথাও দূরে গিয়ে ফেলে দিয়ে আসবো। মানে মোটা চালের যে ভাতগুলো সেগুলি নিয়ে সে দূরে ফেলে দিতে চলে গিয়েছিল। বাঁশিনী এই উৎসবের যে একটু কৌশল বলতে পারো বা তার যে একটু চালাকি করার চেষ্টা করেছিল, বাঁশিনী কিন্তু বুঝতে পেরেছিল যে উৎসব এটা ফেলবে না। সে বলেছিল, অশৌচের বাড়ির ভাত এগুলো খেতে হয় না দাদা, এগুলো ফেলে দিও। কিন্তু উৎসব ক্ষুধার্থে, মানে এমন তার খিদা পেয়েছে যে হিংস্র হয়ে গিয়েছিল, সে হিংস্র হয়ে গিয়েছিল এবং পারলে পরে যাকে তাকে মেরেও দিতে পারে এমন অবস্থা তার তৈরি হয়ে গিয়েছিল। ভাতের ডেচকি নিয়ে সে রীতিমতো স্টেশনের দিকে দৌড়ে পালিয়েছিল। স্টেশনে বসে মুঠো মুঠো ভাত সে খেয়েছিল। ডেচকির মধ্যে হাত ঢুকিয়ে সে যেন স্বর্গ সুখ খুঁজে পেয়েছিল। উৎসবের সেই সময়টিতে খেতে খেতে মনে পড়েছিল তার বউ, তার ছেলে, তার মেয়ের কথা। তার বারবার মনে হয়েছিল তার সাথে সাথে তার বউ, ছেলে, মেয়েও যেন খাচ্ছে। অবশেষে খেতে খেতে এত অবসন্ন হয়ে পড়েছিল যে ডেচকির মধ্যে মাথা রেখে উৎসব ঘুমিয়ে পড়েছিল। আসলে অনেক দিন পরে ভাত খেয়েছিল তো সে, তার ঘুমটা একটু বেশি পেয়েছিল। ভাতের ঘুম চট করে ভাঙছিল না। সকালবেলা পিতলের ডেচকি চুরির অপরাধ তার গায়ে এসে পড়েছিল, অর্থাৎ তাকে চুরির জন্য পিতলের ডেচকি চুরির দায়ে সাব্যস্ত করা হয়েছিল। অবশেষে আমরা দেখতে পাই মারতে মারতে উৎসবকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। ফলে থানা থেকে যখন ছাড়া পায় উৎসব বাড়িতে চলে যায়। কিন্তু ওই যে আসল বাঁধাটা, যে বাঁধাটার খোঁজ উৎসব নাইয়া করতে চেয়েছিল, সেই বাঁধাটির খোঁজ আর উৎসবের করা সম্ভব হয়নি। সেই বাঁধাটি বড় বাড়িতেই অচল অবস্থায় থেকে যায়। দেখো, ভাত গল্পের মূলত বিষয়বস্তু এটুকুই, আমরা আলোচনা এটুকুই করলাম। এবারে আমরা এই ভাত গল্প থেকে কয়েকটি প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। খুব ছোট ছোট প্রশ্ন, এগুলি সাধারণত তোমাদের কিছুটা জ্ঞান বাড়াবে এইটুকুই, কারণ এই প্রশ্নগুলো খুঁটে খুঁটে করা তো, ছোট ছোট বিভিন্ন ধরনের প্রশ্ন। চলো তাহলে শুরু করছি। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। চাহনি ভালো লাগেনি কেন? কাজ করার জন্য যে লোকটিকে নিয়ে আসা হয়েছিল তার চাহনি খুব উগ্র ধরনের হওয়ায় তাকে বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। ভাত খাবে, কাজ করবে, কে এ কথা বলেছিল? ভাত খাবে, কাজ করবে, এই কথাটি বলেছিল বামুন ঠাকুর। আর নিয়মে
এ সংসারে সবকিছুই চলে। এ বাড়ির বড় পিসিমার নিয়মে এ সংসারের সবকিছুই চলে। খুবই অদ্ভুত কথা। কোন কথাটি অদ্ভুত? বড় বাড়ির মেয়ে বড় পিসির বিবাহ হয়নি, এই ঘটনাটিকে অদ্ভুত বলা হয়েছে। অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। মেয়ে বলতে কাকে বোঝানো হয়েছে? বাড়ির দেখাশোনার জন্য যার বিবাহ দেওয়া হয়নি সেই বড় পিসিমাকে মেয়ে বলা হয়েছে। বড় পিসির বিয়ে নিয়ে কারা কি বলে? বড় বাড়ির লোকেরা বলে বড় পিসির বিয়ে হয়েছে ঠাকুরের সঙ্গে। বড় পিসির কথায় আজকাল কি থাকে? বড় পিসির কথায় আজকাল যেন একটা ঠেস থাকে। উনি হলেন দেবতার সেবিকা। দেবতার সেবিকা কে? বড় বাড়ির বড় পিসিমাকে দেবতার সেবিকা বলা হয়েছে। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে? কোন কথার কথা বলা হয়েছে? বড় পিসিমা বলেন যে শিব হলেন তার পতিদেবতা, তাই তাকে যেন মানুষের সঙ্গে বিয়ে দেওয়া না হয়, এই কথা বলা হয়েছে। ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? কে কার উদ্দেশ্যে এ কথা বলেছে? কাজ করতে আসা উৎসব নাইয়া সম্পর্কে বড় পিসিমা বাড়ির বড় বউয়ের উদ্দেশ্যে এ কথা বলেছে। বড় বাড়ির ছেলেদের কেন চাকরি করা হয়ে ওঠেনি? এ বাড়ির ছেলেরা ঘুম থেকে উঠে বেলা 11টায়, তাই তাদের পক্ষে চাকরি করা হয়ে ওঠেনি। বড় বউয়ের কাছে তার শ্বশুর মশাই কিসের মতো? বাড়ির বড় বউয়ের কাছে তার শ্বশুর মশাই ঠাকুর দেবতার মতো। বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন। বড় পিসিমা কি বলে খোঁচা দেন? বড় পিসিমা বড় বউকে শেষ খোঁচা দেন এই বলে, মৃত্যুর মুখে থাকা শ্বশুর মশাইয়ের যজ্ঞের জন্য একটা লোক খাবে। বাড়িতে বড়বাবুর জন্য কি চালের ভাত রান্না করা হয়? বাড়িতে বড়বাবুর জন্য কনক পানি চালের ভাত রান্না করা হয়। বাড়িতে মেজো ও ছোট বাবুর জন্য কোন চালের ভাত রান্না করা হয়? বাড়িতে মেজো ও ছোট বাবুর জন্য পদ্মজালি চালের ভাত রান্না করা হয়। হোমের জন্য কি কি কাঠের প্রয়োজন হয়েছিল? যজ্ঞ হোমের জন্য আধমন করে বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল কাঠের প্রয়োজন হয়েছিল। তান্ত্রিক বুড়ো কর্তার প্রাণটুকু কিভাবে ধরে রাখবেন? তান্ত্রিক হোম করে বাড়ির কর্তার প্রাণটুকু ওই হাত আরশিতে ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। তান্ত্রিককে কে এ বাড়িতে এনেছিলেন? তান্ত্রিককে এ বাড়িতে এনেছিলেন এ বাড়ির ছোট বউয়ের বাবা। চালগুলো তো বের করে দেবে, কে কাকে এ কথা বলেছিলেন? বাড়ির বড় পিসিমা বড় বউকে চালগুলি বের করে দেওয়ার কথা বলেছিলেন। আমি বেচতেছি সে চাল, কে চাল বিক্রি করেছে? বড় বাড়ির বড় পিসিমা লুকিয়ে চাল বিক্রি করেছেন এবং সেই কাজে মাসিনী তাকে সাহায্য করেছে। উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল, কেন এমন হয়েছিল? ঝড় বৃষ্টি এবং মাতলা নদীর বন্যায় উৎসবদের বাড়ি ও স্ত্রী সন্তান ভেসে যাওয়ায় উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল। ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠেছিল। কি ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে চেপে উঠেছিল? উৎসবদের ঘরের মাঝখুঁটির তুমুল ঝড় বৃষ্টিতে ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে চেপে উঠেছিল। সে কৌটাটাই বা কোথায়? কোন কৌটার কথা বলা হয়েছে? যে কৌটোটার মধ্যে ভূমিহীন উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল ছিল, সেই কৌটোটার কথা বলা হয়েছে। সে একটা কর্তা বটে, কথাটি কি? ঝড় বৃষ্টি ও বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছিল সে কারণে সরকার গ্রামবাসীদের ঘর তৈরির খরচা দেবে বলে শোনা গেছে।
এ গল্প গ্রামে সবাই শুনেছে। কোন গল্প গ্রামে সবাই শুনেছে? শহরে কাজ করতে আসা বাসিনীর মনিব বাড়িতে প্রচুর পরিমাণে ভাত পাওয়া যায়। এই গল্প গ্রামের সবাই শুনেছে। ও উৎসব, মনিবের ধান যায়, তা তুই কাঁদিস কেন? তার জবাবে উৎসব কি বলেছিল? সতীশবাবুর ধান নষ্ট হওয়ায় উৎসব বলে যে, লক্ষ্মী আসতে না আসতেই ভাসান যাচ্ছে, সে এতটুকু কাঁদবে না? যে বাদায় উৎসবের বাস, সেখানে কি কি মেলে? যে বাদায় উৎসবের বাস, সেখানে পাওয়া যায় শুধু গুগলি, গেরি, কচু শাক আর শুশনি শাক। উৎসবের উপোস শুরু হয় কবে থেকে? যখন থেকে পোকায় ধান নষ্ট করে, সেই থেকে উৎসবের আতপেটা সিকিপেটা উপোস শুরু। এ রাতে ঝড়, সেই সন্ধ্যায় অনেক দিন বাদে পেট ভরে উৎসব কি কি খেয়েছিল? যেই ঝড়ের সন্ধ্যায় অনেক দিন বাদে উৎসব পেট ভরে হিঞ্চে সেদ্ধ এবং গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে খেয়েছিল। উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, কি হলে এমনটা হতো? প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে যদি উৎসবের স্ত্রী ও সন্তান রক্ষা পেত, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো।